বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাইকে বেরিয়ে যেতে বলার সাথে সাথে রিনা সেখান থেকে হাঁটা শুরু করে। পেছনে ফিরে কয়েকবার রকিকে দেখে নেয়। রকির কথা শুনেই কামাল বেরিয়ে যেতে শুরু করে। বেরিয়ে যেতে যেতে ডায়াকে জিজ্ঞেস করে, কি এই ছেলে? গারুটাকে উড়িয়ে দেওয়ার হাতিয়ার। কামাল অবাক চোখে এবার রকির দিকে তাকায়। অ্যান্ড্রিও রেগে বলে, তোকে এখানে কেন ডাকা হয়েছে, আর তুই করছিসটা কি? আমার কথাকে কানে নেওয়ার না, মাথায় ঢোকানোর মানুষ দরকার ছিল। সেজন্য রাজেন্দ্র দেশের ক্লাবে এসে তাকেই নিয়ে এসছে। কি প্ল্যান বানিয়েছো? গাড়োটা দ্বিতীয় রোড দিয়ে আসবে, যে রাস্তায় বেশি মানুষ থাকবে, নতুন নতুন দোকান খোলা থাকবে, আশেপাশে ঘোরা গ্রাহক, ওইসব মানুষ যারা কিছুদিন আগে ঘর ভাড়া নিয়েছে। খারাপ পড়ে থাকা গাড়ি, খালি ট্যাক্সি, সবাই তারই লোক। আমরা তাকে সেখানে মারতে পারবো না। তাহলে ডিওয়াইএসএস অফিসের ভিতরেই মারবো। কী সব বলছিস? সব জায়গায় পুলিশ থাকবে, গেটেও পুলিশ থাকবে, মিনিস্টারদের চেকিং হবে, গুরু পান্ডিয়ানদের অর্ডার, তাদের ছোট সরকার আসবে, তুমি তাকে ভিতরে মারবে, আমাদেরও চেকিং হবে। তার নিজেরও চেকিং হবে। যদি একবার আমার হাতে গান পেয়ে যায়। গান পাবে। পরদিন দা একটা বিল্ডিং এর ওপর থেকে দূরবীনের ডিওএসএস অফিসের ওপর নজর রাখতে শুরু করে। স্ট্যাচুয়ের জাল বিছিয়ে তারা সবাই গারুরার জন্য অপেক্ষা করছিল। গারুরার গাড়ি আসতেই দা দ্রুত নিচে নেমে যায়। অ্যান্ড্রিওর দিকে তাকিয়ে তারপর ভিড়ের মাঝখানে হাঁটতে শুরু করে। এক একজন থেকে বন্দুকের এক একটা উপাদান নিয়ে একটু একটু করে পূর্ণাঙ্গ রিভলভার বানাতে বানাতে লুকিয়ে এগিয়ে যেতে থাকে সে। অপর পাশ থেকে রকিও চলে আসে। গারুরা গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকার জন্য আসতে থাকে। এদিকে রকি আর ডায়া একে অপরের সামনে থেকে আসতে শুরু করে, যাতে ক্রস করার সময় ডায়া রকির হাতে বন্দুক দিয়ে দিতে পারে। হঠাৎ করে সামনের একজন কোনই দিয়ে ডায়াকে ধাক্কা মেরে দেয়। ডায়ের হাত থেকে বন্দুক পড়ে যায়। তারপর ধাক্কা মারা ব্যক্তি রকির বুকে বন্দুক চেপে ধরে। ওয়েটার সেজে থাকা ছেলেটা তার ট্রের নিচ থেকে বন্দুক বের করে ফেলে। একে একে সেখানে ছদ্মবেশে থাকা গারুরার লোকেরা উপস্থিত সবার বুকে বন্দুক চেপে ধরে পিছনে ঠেলে দেয় সবাইকে। রকি চোখ কুচকে তাকায়। গারুরার সামনে থেকে এগিয়ে আসছে রাজেন্দ্র, এন্ড্রিও, দায়া, কামাল, রকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। গারুরা সোজা হেঁটে রাজেন্দ্রর কাছে চলে আসে। রাজেন্দ্র কয়েক কদম পিছু হটে যায়। আমার বাও তোমাদের উপর খুব ভরসা করে, আমি সে বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে এসেছি। গারুরা তার বাবার মূর্তির দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে যায়। রকি হাত মুঠো করে শুধু তাকিয়ে আছে। গারুরা মূর্তির সামনে এসে দাঁড়ায়। আমার বাপ অনেক বড় সাম্রাজ্য বানিয়েছে, মূর্তির কাপড় টেনে ধরে সে আবার নিচে নামতে শুরু করে। আমি তার থেকেও বড় সাম্রাজ্য তৈরি করবই। এই বলেই গারুরা টান দিয়ে মূর্তির থেকে কাপড় সরিয়ে দেয়। স্ট্যাচু বানাতেও হয়েছিল সুরিয়ার বর্ধনের, কিন্তু কাপড় সরিয়ে দেখা গেল সেটি গারুরার। রাজেন্দ্র সহ উপস্থিত সকলে চমকে ওঠে, যেন ভূত দেখে ফেলেছে। সবাই এক প্রকার হা হয়ে গেছে। রাজেন্দ্র মাথা নত করে ফেলে। গারুরা সেখান থেকে চলে যায়। রকি শুধু চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে। গারুরা নিজের লোকবল নিয়ে বেড়ে যায় সেখান থেকে। বর্তমানে সে তাকে মারতে পারেনি, মানে হেরে গেল আপনার হিরো। হেরে গেল। এখন কি করবে আপনার হিরো? উইল হি গিভ আপ? আহত বাঘের নিঃশ্বাস তার গর্জন থেকেও বেশি ভয়ানক হয়। হোয়াট ডু ইউ মিন? পেজ 128। অনেক কষ্টে কবিতাটি লিখেছিলাম, পড়ুন। দীপা আনন্দের লেখা বইটার 128 নম্বর পেজ খোলে। অতীত। রাজেন্দ্রর বাড়িতে অ্যান্ড্রিও ভয় কাঁপছে। কলে কাকে যেন বলছে। সিকিউরিটিকে বলে দিয়েছো, সব গেট লক করে দিয়েছো তো কাউকে ভিতরে আসতে দিবে না? সে এত সহজে মারবে না, গুলি মেরে বিধানসভার সামনে টাঙ্গিয়ে দেবে। অ্যান্ড্রিও গটগট করে এক গ্লাস মদ গেলে ফেলে।
একটা গুলিকে ভিতরে নিতে আমাদের মগজ ক্ষয় হয়ে গেছে, আর তাকে বাঁচানোর জন্য পুরো ফোর্স সেখানে ছিল। অর্ধেকের বেশি লোক যারা বন্দুক নিয়ে আসছিল, আমার মনে হয় তারা আমাদের লোক, যাদের আমরা আপন ভাবছিলাম। বাইরে কামাল এসে একজনকে জিজ্ঞাসা করে। মুম্বাই ওয়ালা কোথায়? সে ভিতরে আছে। কামাল গুলি লোড করে চেপে ধরে, দাঁত কিরমির করে ওঠে। তার ভেতরে রকির সাথেই রাজেন্দ্র এন্ড্রিও দায়ারা বসে আছে। রকি পেছন ফিরে দাঁড়িয়ে ফুঁসছে। আমি ভেবেছিলাম তাকে মারতে পারবো, তাকে মেরে ওই জায়গাটা আমাদের হবে। এখন তো নিজেদেরই স্বর্গকে নরক করে ফেলেছি আমরা, ওই দুনিয়াটাকে পাওয়ার লোভে। দুনিয়া শুনেই রকির মাথায় তার ছোট্টবেলার কথা বেঁচে ওঠে। তার দুনিয়া চাই, দুনিয়ায় তো চাই তার। কামাল বন্দুক হাতে তেড়ে রুমস্টার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে আমাদেরকে কেন ছেড়ে দিল? পাওয়ার, সে আমাদেরকে যখন চায় তখন মারতে পারে। কিন্তু সে দুনিয়া মেয়ে নিজের শক্তি দেখাতে এসেছিল। সে শুধু তার বাবার মরার অপেক্ষায় করছে। যদি গারুটা এখন না মরে, তাহলে আমরা সবাই অবশ্যই মারা যাব। কি মানে আপনি ওখানে যাবেন? ওই ওই জায়গায়, ওই লোকদের মাঝে, ওই নরকে কি কেউ যাইতে পারবে? তুমি এটা ভাবতেও কিভাবে পারো? আমাদের যা অবস্থা করে গেছে সে, এরপর আমরা সে ভাবতেও পারি না। কামাল পেছন থেকে হঠাৎ এসে রকির পিঠ বরাবর বন্দুক ধরে। রকি সেই ছোটবেলার মতো আরো একবার হাত তোলে। কামাল থমকে যায়। লড়াই কে প্রথম মরে সেটা পাবেন না, ফলে কেটেই পরে যে কে প্রথমে নিচে পড়ে যায়। যাকে মারার জন্য আমাকে ডেকেছ, তাকে মারা ছাড়া আমি যাব না। সে জায়গা যেখানেই হোক, যেমনই হোক, তাকে সেখানে গিয়ে মারব। স্রোত অপেক্ষা করছে ধরণীকে ধরতে, সূর্য অপেক্ষা করছে ডুবে যেতে। বিজলিদের বারাত দাঁড়িয়েছে বিদ্রোহের জন্য। কামাল হেসে রকিকে বলে। যা। রকি হাতে মদের বোতল নিয়ে মাছ কারখানার একধানে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রকির ছোটবেলা। আমাকে এসব কেন পড়াচ্ছ মা? আমি ভগবান মানি না। আমার উপর তো বিশ্বাস আছে, তাই না? রকির মা তার গলায় একটা লকেট পরিয়ে দেয়। রকি হাত দিয়ে ছুঁয়ে দেখে সেটা। এটাকেও কখনো হারাবি না। বর্তমান মায়ের কথা ভাবতেই রকির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রিনা ঘুমের থেকে উঠে দেখে সেই রকেট তার বিছানায়। এবার শুরু হলো রকির গাড়ুরার স্থানে যাওয়ার জন্য ছক নকশা আঁকা। তারপর এনে সেটা অ্যান্ড্রিওকে দেওয়া হয়। সে তার রকির হাতে দিয়ে দেয়। ওখানে যাওয়ার পর আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। ওখানে শুধু অর্ধেক তথ্য দেওয়া বাকি, তোমার সেখানে গিয়ে নিজের বের করতে হবে। তুমি ওখানে পৌঁছে গেলে আমাদের সিগন্যাল দেবে বড় সড়ো। ওই জায়গায় পৌঁছার শুধু একটাই রাস্তা। জন একটা গ্রামে নিজের ট্রাক নিয়ে যাবে আর জোর করে মানুষকে ওই ট্রাকগুলো ভরবে। তোমরা শুধু ওই ট্রাক অবধি পৌঁছাতে হবে। মনে রাখবে, ওই গ্রামের চারপাশে ট্রেন কিলার ভরা। তোমার তাদের পার করতেই হবে। রকি তাদের সামনে থেকে কারেন্টের গাড়িতে সরে যায়। ওদিকে কাশেম চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। রকির খোঁজ পাচ্ছে না সে। শেঠের গাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়ায় সে। রকির কোনো খোঁজ পেয়েছো? 25 বছর ধরে তাদের জন্য কাজ করছি, কিন্তু তাদের ব্যাপারে কোনো খোঁজ জানি না। তাদের ঠিকানা একটা ঘন জঙ্গল। এখানে বকরিদের মাঝে রকি বাঘ স্বাস্থ্য, কিন্তু ওখানে সে একটা পিঁপড়ে। তুমি তার ব্যাপারে চিন্তা করো না চাচা, সে গেছে, ফেরত আসবে না আর। আরে না রে, আমার রকির জন্য কোনো চিন্তা নেই। যাওয়ার আগে বাচ্চাদের সন্দেশ খাইয়ে গিয়েছিল, তারা খুব পছন্দ করেছে। কোথা থেকে নিয়েছে তাই জিজ্ঞেস করেছিল। তোমরা তা চিন্তা করো না। তার ব্যাপারে আপনার জানা আছে তো স্যার? সে একবার পার্টি ধরে ফেললেই হবে, আর থামবে না, আর না ঝুঁকবে। দোয়া তার সাথে চলে। কে জানে কার রক্ত সে। জেদি। রকি আগুন, সে আছে আগুন। আর শত্রু পেট্রোল। শত্রু যত বাড়বে আগুন ততই ছড়াবে। ধাক ধাক ধাক। এদিকে রিনারও এবার রকির জন্য চিন্তা হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করেই ফেলে।
পাপ্পা রকি কোথায় গিয়েছে? আঙ্কেল, আপনি বলবেন নাকি আমি বলবো? আরে ওই আর আসবেই, যেখানে গিয়েছে সেখান থেকে ফেরত আসতে পারবে না। সেটা আপনি বলবেন নাকি আমি বলবো? রকি সজোরে বাইক চালিয়ে ঢুকে পড়ে সেই জায়গায়। ট্রেন কিলাররা তখন অলরেডি বন্দুক হাতে অনেক মানুষকে মাটিতে নিট ডাউন করিয়ে রেখেছিল। রকি শাঁ করে এসে একজনকে ছুরি মেরে অন্যদিকে চলে গেল। সাথে সাথে পাশের জন গুলি ছুটতে শুরু করে। হেডের কাছে ওয়াকিটকিতে বলে দেয়, কেউ তোমাদের দিকে আসছে। আমাদের দিকে আসতে দাও, বাইরে যেতে আর পারবে না। আরে বাইরের দিকে যাচ্ছে না, ভিতরের দিকে আসছে। ভিতরে আসতেছে। রকি এক প্রকার ঢালু পাহাড়ের মতো একটা স্তূপে বাইকটা ছড়িয়ে সাই করে বাইকটা ছেড়ে দেয় ট্রেন কিলারদের দল যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। তাদের মাঝে পড়েই বাইকটা ব্লাস্ট করে। সাথে সাথে বাকি কিলাররা বাইক জিপ নিয়ে সেদিকে তেড়ে আসে। রকি তাদের এক এক করে ছুরি দিয়ে মারতে শুরু করে। আশেপাশের যত কিলার লুকিয়ে ছিল সবাই বাইক নিয়ে বেরিয়ে আসে। রকি এক এক করে সবাইকে একাই মারতে শুরু করে। এক পর্যায়ে একজন থেকে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে। রকি এলোপাতাড়ে একাই সবাইকে মেরে শুয়ে দেয়। এই ফৌজের সাথে 100 জন এসে লড়লেও ভয় পেত। সেখানে রকি একাই মেরে দিচ্ছে সবাইকে। ট্রাকের মধ্যে জোর করে করে গ্রামের মানুষ সব ঢুকিয়ে দিচ্ছে জনের লোকেরা। এর মধ্যেই হঠাৎ উড়ে সে ট্রাকের সাথে ধাক্কা খায় একজন। সকলে চমকে পেছনে তাকায়। রকি হেঁটে আসছে। ট্রাকের আশেপাশে থাকা গুন্ডারা ছুটে আসে রকিকে মারতে। আর যা হওয়ার তাই হয়। সবাই শেষ। রকির এক খুশিতেই একজন করে কুপকাত। কয়েকজন এবার ভয়ে আত্মসমর্পণ করে দেয়। জন তার সাথে থাকা গার্ডদের নিয়ে এসে দেখে তার বাকি সৈন্য মৃতপ্রায়। একজন ঝুঁকে তাদের জিজ্ঞাসা করে, কে করেছে এইসব তোদের সাথে? একজন লোক। বাকিটা বলতে না পেরে সে মারা যায়। জনরা ভাবে নিজেদের মধ্যে মারামারি করে সবাই মরে গিয়েছে। ট্রাকের এরিয়াতেও এসে দেখে একই অবস্থা। জন বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে দ্রুত তার লোকদের বলে, প্রথমে ট্রাককে এখান থেকে বের করে নিয়ে যাও, ওখানে অপেক্ষা করছে। এদিকে রকি ট্রাকের ভেতর আড়ালে থেকে নিজের হাতে শেকল পেঁচাচ্ছে। ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তার সাথে রকিও। কিন্তু সে জানতো না সে কোন রাস্তায় যাচ্ছে, গিয়ে কোথায় পৌঁছাবে। সে তো এটাও জানতো না যে এর পরিণাম কি হতে যাচ্ছে। সূর্যবর্ধন এমন উচ্চতার পৌঁছে গিয়েছিল সেখানে যেখানে তাকে কেউ ছুঁতেও পারবে না। কিন্তু সেদিকে পড়ে যায়। তার বংশধরদের আওয়াজ বের হতে শুরু করে। অনেক কষ্টে সে এই সাম্রাজ্য তৈরি করেছিল। তারপরে কে এই সাম্রাজ্যের রাজা হবে সেটা সূর্যবর্ধনের ঠিক করতেই হতো। ছেলে গারুরা নাকি তার ভাই আধিরা। এর মধ্যেই হঠাৎ আধিরা চেঁচিয়ে ওঠে, আধিয়া! অ্যান্ড্রিও, রাজেন্দ্র সবাই সেখানেই উপস্থিত ছিল। আধিরা ধীরে ধীরে এগিয়ে চলে আসে। ভাইয়া! তালোয়ার হাতিয়ারদের জায়গা চালাকি আর গাদ্দারি ছিনিয়ে নিয়েছে এখানে। আমি দুটোর একটাও পারি না। যেভাবে তুই বিনা লোভে এতদিন আমার পিছনে দাঁড়িয়েছিলি, এভাবেই এবার তোকে গাডোডার পাশে দাঁড়াতে হবে। সাথে সাথে আধিরার লোকেরা খেপে গিয়ে ভাঙচুর করতে উদ্যত হয়। সাথে সাথে আদিরা হাত তুলে তাদের থামিয়ে দেয়। এই ভাইয়া বলে দিয়েছে, মানে কথা শেষ। আর কোনো ডিসকাশন হবে না। যতক্ষণ গারুডা বেঁচে আছে আমি এই সিংহাসন এর কথা ভাববো না। আধিরা এটা বলেই সেখান থেকে বেরিয়ে যায়। রাজেন্দ্র, অ্যান্ড্রিওর সকলে আশ্চর্যত চকিত হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তার এই সিদ্ধান্ত তারই বানানো সাম্রাজ্যের খুঁটি নাড়িয়ে দেয়। আধিরা গারুড়ার পর হামলার করায় আর সে নিশানা মিস করে ফেলে। কিন্তু যখন গারুড়া আধিরার ওপর আক্রমণ করে সে তার নিশানা মিস করে না। আধিরার গাড়িতে বোম ব্লাস্ট হয়ে যায়। গারুড়া পুরো কেজিএফ নিজের আয়ত্তে এনে তাকে নিজের মতো চালাতে শুরু করে। সে জানতো যে অনেক লোকের নজর কেজিএফ এর ওপর আছে। তার ওপরে বসে
কসম খায় যে যতক্ষণ তার বাপ জীবিত আছে সে চুপ থাকবে। এরপরে প্রত্যেক শত্রুকে শেষ করবে সে। আস্তে আস্তে ট্রাক গন্তব্যে এসে পৌঁছায়। ট্রাকের দরজা খুলতেই 14 থেকে 15 জন মুখে কালো কাপড় পরিহিত বন্দুক কাঁধে ব্যক্তিকে দেখে ট্রাকে থাকা গ্রামবাসী ভয়ে কাঁপতে শুরু করে। চুল টেনে হিঁচড়ে একজনকে নামানো হয়। সবাই শেকল বাঁধা, তাদের মধ্যে রকিও। সবাইকে টানতে টানতে কেজিএফ এর দিকে দিয়ে যাওয়া হচ্ছিল। সূর্যবর্ধন নিজের সাম্রাজ্যকে বাঁচাতে 3টি সুরক্ষা কবচ বানিয়ে রেখেছিল। একটি বড় দেওয়াল, দ্বিতীয় বড় একটা দরজা, আর সে দুটির নজর রাখার জন্য একজন সেনাপতি। ভানারাম মুখোশ পরা ব্যক্তিরা ভানারামের কাছে গিয়ে বলে, 201 জন পুরুষ আর 15 জন মহিলা, মোট 216 জন এনেছি। এই বছরের 41তম ব্যাচ, এটা কাজে লাগিয়ে দাও। সূর্যবর্ধন অনেকের রক্ত ঝরিয়ে এটা নির্মাণ করেছিল। সকল গ্রামবাসীকে কেজিএফ এর ভেতর ঢুকিয়ে ফেলা হলো। পুরুষ মানুষদের শার্ট খুলে পিঠে আর নারীদের ব্লাউজের পেছনে পিঠে লোহার গরম করে লাগিয়ে দেওয়া হয়। রকিও বাঁচায় না, খোদাই করে নাম্বার লিখে দেওয়া হয়। সূর্যবর্ধনের লোকেরা গ্রামের একজন পূর্বের বন্দিকে বলে, এই নতুন আসা কুকুরদের নিয়ে যা। সে সবাইকে ডেকে নিয়ে যায় ভেতরের দিকে। একজন অল্প বয়সী ছেলে এসে বন্দিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এরা আমাদেরকে কবে ছাড়বে দাদা? আমিও 20 বছর ধরে এটাই জিজ্ঞাসা করছি। ছেলেটার চক্ষু কঠোর বড় হয়ে সে কাঁপতে শুরু করে। রকি বাকি সবার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে চলে আসছে ভেতরে। ওখানের বাচ্চারা মাথা তুলে তুলে রকির দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। হঠাৎ একজন পাগল দৌড়ে সেই বলে, এই এই বলেছিলাম না আমি, এই তো এ আমাদের দেবদূত, এই বাঁচাবে আমাদের। কয়েকজন এসে সেই পাগলকে টেনে নিয়ে চলে যায়। রকি তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে গারুডার কাছে কিছু লোকেরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গারুডা তাদের একজনের মুখ ধরেই বলে, কে মেরেছে এদেরকে? কেউ কিছু বলে না। গারুডা তলোয়ার নিয়ে পেছনে থাকা একজনের গলায় চালিয়ে দেয়। লোকটা মাটিতে গড়িয়ে পড়ে। পেট ভরে খাইয়ে এদের সেবা করো। গারুডা এই বলে চলে যায়। গারুডার ভাই তার চলে যাওয়ার দিকে তাকিয়েই বলে, এই দিকে খুন করে আরেক দিকে দয়া দেখায়, আমার ভাইকে আমি বুঝতে পারি না। দয়া, তুমি মাত্র লন্ডন থেকে এসেছো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। জানো এরা কারা? এরা সবাই গারুডাকে মারতে এসেছিল, আর গারুডা এদের পালছে। কেননা এবার কালিমার জন্য পাঠা আনা হয়নি। তাহলে কি? মালি আর গারুডার ভাই পেছনে ফিরে তাকিয়ে দেখে লোকগুলো রাক্ষসের মতো খাচ্ছে। গারুডার ভাই মালির কথার অর্থ বুঝতে পারে। রক্তচক্ষু করে মালির দিকে তাকালে মালি মাথা নাড়ে। সে আবার গারুডার চলার পথের দিকেই তাকায়। এদিকে কেজিএফ এ একজন প্রেগনেন্ট মহিলা তার স্বামীকে জড়িয়ে ধরেই কাছে। রকি চলার পথে হাঁটতে হাঁটতে কি দেখে যেন থমকে যায়। এদিকে গারুডা নিজের রাজবাড়ি থেকে কেজিএফ এর উপর নজর রাখছে। রকির চোখে সেই রাজবাড়ি পড়েছে। রকি নিজের ঘাড় থেকে ধুলা ঝাড়ে ফেলে। রকি গিয়ে একটা কটুরিতে গিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই মায়ের মুখ সামনে চলে আসে তার। বৃষ্টির দিনে তার গায়ে যেন পানি না পড়ে, সেই জন্য তার মা নিজে ফোটার জায়গায় এসে দাঁড়িয়ে সব পানি নিজের ওপর নিয়ে নিত। হঠাৎ একটা শব্দ শুনে রকি বেরিয়ে আসে। আবার একজন পুরনো বন্দী নতুন বন্দীদের বলছে, তোমরা সবাই এখানে নতুন এসেছো, এখন চোখের পানি মোছার সুযোগও পাবে না। মাথা ঝোজানো তো শিখে নিয়েছো, কিন্তু অনেক কিছু শেখা বাকি। সেখানে থাকা বাকি বাচ্চারা চিৎকার করে বলতে থাকে, কালকে এসেছো না? কোন সিনেমা রিলিজ হয়েছে জানো না, তাই না? দূর যাও তো। বন্দীরা মাথা নত করে হেঁটে যাচ্ছে যে যার মতো। বাচ্চাগুলোর নজর আবার আটকে যায় রকির ওপর। আপনাদের সবাইকে এখানে আনা হয়েছে মাইনিং করার জন্য। পুরো দিনে 12 ঘন্টা কাজ করতে হবে। মাথা তুলে গার্ডদের কেউ দেখবে না, তারা বরদাস্ত করবে না, সোজা গুলি করে মেরে দিবে।
900 ফিট গভীরে কাজ হবে। প্রথম দিন একটু ভয় লাগবে, বাইরের দুনিয়াকে ভুলে যাও। রকি সহ সবাই চলে আসে কেজিএফে। রকি শুধু শকুনের চোখে দেখছে সবাইকে মাইনিং করার জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। তারপর লিফটে ওঠানো হয় সবাইকে। তারা দেখে গার্ডরা একজনের লাশ নিয়ে যাচ্ছে সেখান থেকে। এটা দেখে সবাই আরও ভয় পেয়ে যায়। তারপর সবাইকে আস্তে আস্তে নামিয়ে দেওয়া হয় 900 ফিট গভীরে। তাদের সবাইকে 900 ফিট গভীরে নিচে নিয়ে আসা হলো। লিফটের গেট খুলতেই সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে নামানো হলো। রকির নামার সাথে সাথে কেউ একজন ব্লাস্টিং বলে চিৎকার দিলে সবাইকে মাথায় হাত দিয়ে নিচে বসে যায়। রকি কিছু না বুঝে তাকিয়ে থাকে সবার দিকে। তারপর সেও সবার সাথে মাটিতে বসে যায়। সাথে সাথে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তারপর আবার সবাই সবার সরঞ্জাম নিয়ে উঠে পড়ে। রকি নিচে ঝুঁকতেই হাতের কাছে একটা পাথরের টুকরা পায়। হাতে নিয়েই সে চমকে যায়, কারণ সেটা পাথরের টুকরা না, সেটা স্বর্ণ, যেটা তার হাত দিয়েই ব্যাঙ্গালোর পৌঁছাতো। রকি পাথরটা ভালো করে দেখার আগেই একজন গার্ড এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। কাজ ছেড়ে এখানে টাইম পাস করছিস, তোরে তো আমি। এই বলেই সে বন্দুক তাক করে রকির মাথায় একজন পুরনো কর্মী এসে আগলে ধরে তাকে। না না, সে জানতো না, নতুন এসেছে নতুন। কাজে লাগো। কিরে, প্রথম দিনে দাফন হইতে চাস নাকি? কি করছিলি তুই? বাইরে কি কাজ করতি তুই? মজদুর ছিলাম। হাতের উপরে ঘা বলে দিচ্ছে তুই যে কাজ করতে। এইখানে রীতিনীতি যত তাড়াতাড়ি শিখবি ততই ভালো। রকি নিজের হাতের দিকে তাকায়, সেখানে কোনো ঘা নেই। আর কিছু না বলে সবার সাথে রকি মাটি থেকে স্বর্ণ খোঁড়ার কাজে লেগে যায়। কাজ শেষে সবাইকে আবার লিফটে তুলে নেওয়া হয় ওপরে ওঠানোর জন্য। একজন ধ্রুব জিপে করে গিয়ে তাদের লিডার ভানারাম খবর দেয় পরশুদিন সে 49 নাম্বার ট্রাক সেখানে এসেছিল। সেটা এখানে আসার আগে জনদের গ্যাংয়ের সাথে একটা অনেক বড় ঘটনা ঘটে। লিডার সাথে সাথে জনকে কল দেয়। রামানা কি বলছে এসব? কি হয়েছিল? আমাদের লোকেরা প্রায় সময় মারামারি করে, কিন্তু জানি না এবার কি হয়েছে। সবাই একে অপরকে মেরে ফেলে। তাদের মধ্যে কেউ জীবিত আছে? আমি যখন ওখানে যাই তখন একজনই ছিল। সে কিছু বলেছিল? মরতে মরতে সে বলেছিল একজন লোক। আমি কিছুই বুঝিনি। একজন লোক? ভার্নাম এই বলে কল কেটে দেয়। ভানারাম স্যার? স্যার? রকি একটা ছবি থেকে একটা বাচ্চার আঁকা ছবি হাতে তুলে নেয়। দেখে ওখানে বাচ্চারা ওইখানকার মজুরদেরই এঁকেছে। রকি ওই কাগজ দিয়ে তাদের প্লেন বানিয়ে দেয়। রকি ওই বাচ্চাগুলোর থেকে কোথায় কোথায় গার্ড থাকে। গেটে গার্ড, মাইনিংয়ে গার্ড, ওয়াচ টাওয়ারে গার্ড, দেওয়ালে গার্ড, গারুড়ার গার্ড। ওদিকে রাজেন্দ্র রকিকে নিয়ে চিন্তায় আছে। দয়াকে নিয়ে সুইমিং পুলে বসে আছে সে। আমরা দাবার কত সাজিয়ে ফেলেছি, কিন্তু আমাদের কাছে পেয়াদা একটাই। এত টাইট সিকিউরিটির পরও রকিকে ওই সাদা লাইট পার করে টাওয়ারের নিচে বানানো টানেলে গিয়ে ওই সাদা ঘরে ঢুকে গারুডাকে মারতে হবে। আমরা তাকে অর্ধেক ম্যাপ দিয়েছি। কোনো ওয়াচ টাওয়ার দিয়ে ঘরে ঢুকতে হবে, সেটা তারাই বের করতে হবে। তো সেটা কি রকি কিভাবে বের করবে? মেনটেন্স রুম, ওখানে সে পুরো নারাজিত তথ্য পেয়ে যাবে। বিনা বাধায় কেউ ঢুকতে পারে না, কেননা ওখানে সব থেকে বেশি সিকিউরিটি থাকে। তাহলে কিভাবে? রক্তের সমুদ্রে আরো হবে খুন খারাপি। এখনো আরো ভাসবে রক্ত। লোকে বলা বলি করছে, শোনা গিয়েছে ছাগলের বদলে 3 জন মানুষের বলি দিবে কারোরা। একটা বাচ্চা রকিকে বলছিল। কারেন্ট যাওয়ার পর সব দিক থেকে গার্ডরা চলে আসে। কেউ জানে না কেন। সবার হাতে ওয়াকি হওয়া সত্ত্বেও কেউ কেন সিগন্যাল পায় না। অনেক কষ্ট পার করে রকি অনেক কষ্টের পর রকি নাড়াচি এসে ওখানের ব্যাপারে জানতে শুরু করে। সবার সাথেই কাজ করে যায় সে। 20,000 গোলামের ভিড়ে 400 গার্ড পাহারা দেয় সেখানে।
মানে তাদের কানুনও অনেক বেশি কঠোর ছিল। ওই দিনের ঘটনার পর থেকে রকি সেখানের লোকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। সেদিন হঠাৎ একটা বাচ্চা খেলতে খেলতে তার বল ওই সাদা লাইনের ভেতরে ঢুকে যায়। যেহেতু বাচ্চা মানুষে না বুঝেই ওদিকে ছুটে যায়। বাচ্চাটার বাবা তাকে দেখেই চিৎকার করে ওঠে। তার মা বাচ্চাটার নাম ধরে ডাকা শুরু করে। বাচ্চাটা লাইন পার করতে একজন গার্ড সোজা বন্দুক তাক করে। তার মা তার পিছু পিছু ছুটে আসে। বাচ্চার মা লাইনে পা রাখতেই শা করে গুলি মেরে দেওয়া হয় তাকে। আশ্রে পড়ে সেই মহিলা মাটিতে। গুলির শব্দ এত জোরে হয় যে ভানারাম সহ সবাইকে কাঁপিয়ে দেয়। এবার বন্দুক তাক করা হয় বাচ্চাটার দিকেই। সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটাকে গুলি করে মেরে ফেলা হয়। এই কথা শোনা মাত্রই দীপা হেগড়ে কেঁপে ওঠে। স্টুডিওতে উপস্থিত পিয়ন থেকে মালি, ক্যামেরাম্যান সবাই স্তব্ধ। আনন্দ আবারও বলতে শুরু করে, ওই দুই মা ছেলের লাশের ঠেলাগাড়ি নিয়ে অবুঝ বাচ্চারা কাড়াকাড়ি শুরু করে। কে চালাবে সেটা? রকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। লাশ দুটো কবরে মাটি দেওয়া হয়। একজন বৃদ্ধর হাত ধরে আরেকজন মাটি দিয়ে দিচ্ছে। সেই পুরনো মজুর রকির পাশে সেই দাঁড়ায়। এই বৃদ্ধকে দেখছো না? সে অন্ধ। যেদিন তারা জানবে সে অন্ধ সেদিন তাকেও দাফন করতে হবে। তারা যদি জানে এদের মধ্যে কাজ করার ক্ষমতা নেই তাহলে শেষ রুক্ষা নামবে, তারপরে কষ্ট দিয়ে দিয়ে মারবে। মানুষ জানোয়ারদের খাঁচায় আটকে রাখে, কিন্তু এখানে তো জানোয়াররা মানুষকে খাঁচায় বন্দি করে রেখেছে। এখানে না স্বর্গ আছে, না নরক, না ভালো আছে, না খারাপ, আর না কোনো আস্থা। এসব কিছুর কারণ হচ্ছে গারুডা। এখানে আবেগে যেও না, এসবের কোনো মূল্য নেই। তার মন পাথরে হয়, তার কিছু যায় আসে না, শুধু কায়দা কানুন দেখতেছে। নারাজিতে শুধু এই দুজন লোকই বুক টান করে দাঁড়িয়েছিল, এক গারুডা আর এক রকি। ভানারামকে গিয়ে একজন বলে, এই বেকুবেরা কখনোই বুঝবে না, আজকে সাদা লাইন পার করার দুজনকে মেরে ফেলেছে। আজকে তাদেরকে খাবার দিস না তাহলে। বাকি লোকদের তো অবস্থা খারাপের থেকেও খারাপ ছিল। ওই জায়গায় যেখানে সবার ভরসা শেষ হয়ে গেছিল সেখানে এক পাগল নিজের কল্পনাকে কাহিনীর রূপ দিচ্ছিল। নারাজিতে পাগলাটাকে ডাকা হয়। বাচ্চারা চেঁচাতে শুরু করে, অন্য গল্প শোনাও না, কত মুভি দেখছো, প্রতিদিন একই গল্প শোনাও। হ্যাঁ, একটা বনের কাহিনী শোনাই, একটা বীরের কাহিনী। বীর? উত্তর দিশার দিকে দূরে একটা সুন্দরবন ছিল, কোমল কোমল জীবদের হাসি খুশি বন। অগ্নিবর্ষা হয়ে ওখানে জ্বলে গেল যে জীবনগুলো, চারদিকে আগুনের তাণ্ডব, সুন্দরবন জ্বলে গেল এক ঝলকে। পাগলটা নিজের কাহিনী বলতেই থাকে। গরিবের রক্ত নিয়ে খেলা করা রাক্ষস, খেয়ে পড়ে মজা করা নরপিচাস, মাসুম জীবদের শেষ হয়ে গেল জীবন। আত্মসম্মানের লাশ নিয়ে পৌঁছে গেল শ্মশান। মন ভেঙে গেল, শরীর মরে গেল, অভিশপ্ত হয়ে গেল ভাগ্য, ওপর অলার ওপর উঠে গেল ভরসা। পাগলা কাঁদতে শুরু করে। তার সাথে সাথে সব বাচ্চারা মাথা নত করে ফেলে। সব মজুর উঠে দাঁড়ায়। কিন্তু সূত্রধরদের সূত্র ছিঁড়ে, অহংকারের অহম ছিঁড়ে, দিনহীনদের ভরসা দিতে গর্ব নিয়ে আসে একজন মহান মাতা। সে মা আর কেউ না, শান্তাম্মা, রকির মা। শান্তাম্মা রকিকে গর্ভে নিয়ে এখানেই কাজ করেছে। ব্যথা কষ্ট সব সহ্য করে শান্তাম্মা তখন গর্ভের রকিকে বলেছিল, আমি আর পারছি না রে বাবা, তুই যখন এই দুনিয়ায় আসবি তোকে শক্ত হতে হবে, আমার দেখাশোনা করতে হবে, আমার মতো বেসাহার মানুষদের দেবদূত হতে হবে। তাড়াতাড়ি চলে আয় বাবা, তাড়াতাড়ি আয়। শান্তাম্মা শুয়ে পড়ে মাটিতে। ভয়ে শঙ্কায় চাঁদা তারাও যখন লুকিয়ে গেল মেঘে, তখনই একজন জ্বালামুখী জন্ম দিল। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাঁচতে থাকে সে, জ্বলন্ত আগুনে ভারী বৃষ্টির মতো, মৃত্যুর পরে মৃত্যুঞ্জয়ের মতো, নরকের সামনে প্রতিশোধের মতো। তারপর কি করলো সে? পাগলা এক লাফে এইটা টিনের ওপর উঠে বসে যায়। আবারও বলতে শুরু করে শান্তাম্মার কথা, যতক্ষণ আমার হাত ধরে চলবি আমি তোর সাথে চলবো,
তারপর তো হাত ছেড়ে সাহসের সাথে লড়াই করা শিখাবো। পাগলার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। বাচ্চারা সবাই অবাক। মৃত্যুকে দেখেছে পায়ের ধুলোর মতো, ভাগ্যকে অভাঞ্জন করে দেওয়া বীরের মতো, চিঙ্গারি পায়ে পিষে হেঁটে চলা বীরের মতো, সাহসীদের একার মাধ্যম হয়ে শত্রুদের উপর বর্ষিত হয়ে গেল কালের বিনাশ করতে। হা হা, মহাকাল চলে এসেছে। রকি বাইরেই দাঁড়িয়ে আছে। মজুরদের থেকে খাবার সব কেড়ে নেওয়া হয়েছে। কেউ এগিয়ে এলেই গুলি করা হচ্ছে। তাদের মধ্যে রকিও দাঁড়িয়ে সে চলতে শুরু করে। একজন গুন্ডা বলে ওঠে, ও আরেক পা এগিয়ে এলেই গুলি করে দিবে। রকি কথার তোয়াক্কা না করেই এগিয়ে আসে। সাথে সাথে গুলি করা হয়। সেটা তার পাশ কেটে বেরিয়ে যায়। মজুররা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রকি মাটি থেকে মাটি তুলে নিয়ে হাতে মাটি মেখে নেয়। তারপর যে ঠেলা গাড়িতে খাবার রাখা সেটা নিজের হাতেই হাতল তুলে নেয়। গুন্ডারা সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর না মজুররা। এক হাতেই টেনে নিয়ে রকি আসছে আছড়ে ফেলে সবার সামনে। হঠাৎ করে এই দীপা হেগড়ের অফিসের পিয়ন চেঁচিয়ে ওঠে, আরে হা হা হা, সাব্বাস, এই না হলো মজা। আমি জানতাম সে অবশ্যই আসবে। সে এতটা জোরে বলে যে দীপা আনন্দ সবাই এক ঝটকায় পেছনে ফিরে তাকায়। পিয়ন বেচারা ভয়ে দৌড় দেয়। এদিকে রিনার নিজের অজান্তে রকিকে ভালোবেসে ফেলেছে। রকি কোথায় আছে কেমন আছে কিছু জানে না সে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার চোখের কোণ বেয়ে পানি নেমে আসে। ওদিকে রকি চালের বস্তা খাবার সবকিছু নামিয়ে মজুদের মধ্যে বেলাতে শুরু করে। রকি আস্তে আস্তে প্রত্যেকটা মজুরের ভালোবাসার পাত্র হতে শুরু করে। রকি দেখে দুই জীব গুন্ডা সবাই সেখান থেকেই বেরিয়ে যায়। রকি শুধু চুপচাপ তাকিয়ে থাকে তাদের দিকে। সবার সাথেই রোজগারের মতো কাজ করে যায় সে। গুন্ডারাও কেমন যেন বিচলিত হয়ে যায়। কেউ তাকে কিছু বলে না। গারুডা আর রকি দুই বারুদ দুই প্রান্তে। আবার সন 1981। স্যার, আপনি অনেক সাহসী। কেউ কিচ্ছু বলল না এই নিয়ে, আপনি বলে দিলেন। এখানে সাহসের কি আছে? আমি জানি তোমার আর্টিকেল পাবলিশ হবে না। কেন? সে হতে দিবে না। মানুষের সামনে না এসে অন্য কোথাও বসে ধান্দা করেছো? কাপুরুষ নাকি? জুয়ারিরা সবসময় 3 কদম আগের চাল ভেবে নিজের দান দেয়, কিন্তু সে আগের কথা কখনো ভাবে না। ব্লাইন্ড শো খেলে সে। তোমাকে আরো একটা কাহিনী শোনাই, শোনো। একদিন একটা পাবে অ্যাটাক হলো। 20 জন নিজের 20টা বন্দুক নিয়ে টে 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 করে ফায়ারিং করতে শুরু করে। পুরো পাব তছনছ হয়ে যায়। রকি স্প্লায়ারকে জিজ্ঞেস করে বন্দুকের নামটা কি। স্প্লায়ার বলে MC-16 অটোমেটিক। কিন্তু তারা রকির উপর হামলা করলো না কেন? রাম 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 রাম, এমন লিখে দিও না। 20 জন তাকে হামলা করতে যায়নি। ওই 20 জনের উপরে যে হামলা করতে গিয়েছিল, কেউ যেন পালাতে না পারে তেমন মেইন ডোরের বাইরে বসে স্পয়লারের আনা গানে চেক করতে সোজা ফিল্ডে পৌঁছে গিয়েছিল। একা গুন্ডারা ভাবছিল তাদের সবার কাছে বন্দুক আছে, তাহলে তারা ভয় পাচ্ছে কেন? তাদের মধ্যে একজন বলে উঠল, মানলাম আমাদের হাতে বন্দুক আছে আর আমরা এতগুলো মানুষ, তবুও সে একা এসেছে। ভয় লাগবে না তো? কি লাগবে? জীবনে একটু ভয় তো থাকা উচিত স্যার। কারেক্ট বলছিস রে, ভয় হওয়া উচিত আর মনে থাকা উচিত। আর সেমন আমার না, সামনের জনের হওয়া উচিত। মে আই কাম ইন? এই বলেই রকি পাবের ভেতর প্রবেশ করলো। ওখানে থাকা গুন্ডারা ভয়ে পিছিয়ে যায় তাকে দেখে। সে কি এ তো বড় গ্যাংস্টার ছিল। গ্যাং নিয়ে যারা আসে তাদের বলে গ্যাংস্টার। সে একা আসতো, তাই মনস্টার। আনন্দের বাহুরে এসে টিভি চ্যানেলের মালিক হাত রাখে। বৃদ্ধ আনন্দ কেঁপে ওঠে। আমি আবার বেশি আগে চলে গেছি নাকি? চ্যানেল মালিক মাথা নাড়ালো। আনন্দ এক গ্লাস পানি খেয়ে নিল চুমুক ধরেই। কেজিএফ এর ভিতর হাজার চক্রান্ত চলছিল। আনন্দর বাহুতে এসে টিভি চ্যানেলের মালিক হাত রাখে। বৃদ্ধ আনন্দ কেঁপে ওঠে।
আমি আবার বেশি আগে চলে গেছি নাকি? চ্যানেলের মালিক মাথা নাড়ালো। আনন্দ এক গ্লাস পানি খেয়ে নিল চুমুক ধরে। কেজিএফের ভিতর হাজার চক্রান্ত ছিল, সূর্যবর্ধন এসব জানতো, কিন্তু তার অবস্থা খুব খারাপ। সে রক্তবমি করছিল, সে এটাও জানতো আগত সময় কেজিএফ অনেক বড় যুদ্ধ হয়ে যাবে। ওদিকে দিল্লিতে মন্ত্রী অফিসে মন্ত্রী এসে দ্রুত নিজের কক্ষের দিকে চলে যান। ঢুকে দেখে রাজেন্দ্র দেশাই আগেই সেখানে বসে আছে। কি দেশাই মহাশয়? মাথায় আর ঝুলন্ত তলর এখন গলায় অবধি চলে এসেছে, সেই জন্যেই আসতে হলো। ওদিকে ডাক্তার রক্তে ভরা ওই পট সূর্যবর্ধনের বড় ছেলে অর্থাৎ গারুডার বড় ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। সে কেঁপে ওঠে। কিসের জন্য করছিস তুই এসব? চাচাজান চলে গেছেন, এখন বাবাও চলে যাবে। আমাদের দুজনের রক্ত দেখার আগে শান্ত হবি না তুই? মন্ত্রীর কথা শুনে রাজেন্দ্র দীর্ঘশ্বাস ফেলেন। বড় সরকার কতদিন বাঁচবেন তার কোনো ঠিক নেই। ভাবতে পারছো তার যাওয়ার আমাদের কি অবস্থা হবে? আমার জন্য আপনারাই ভাবছেন। হাতে মাছ নিয়ে কুমিরের শিকার করতে চাচ্ছ, কিন্তু কুমিরের মাছ থেকে হাত বেশি সুস্বাদু মনে হয়। গারুডা ভাইয়ের কথা চুপচাপ শুনে তারপর বলে, এইটুকু রক্ত দেখি ভয় পেয়ে গেছো? তবে আমি রক্তের বন্যা বয়ে দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাও ভাইয়া। নারাসের সুতোর পাশে শকুনেরা ঘুরছে। ছোটখাটো ঝড় নিয়ে এখন বেবো না। আমি যাওয়ার পর অনেক বড় তুফান আসতে চলেছে। অনেক বছর ধরে অপেক্ষা করছে। একবার ভিতরে চলে আসলে আর ফিরে যাবে না। আর রইল রামিকা সেন, সে ক্ষমতায় চলে আসলে শেষ। ওদিকে মন্ত্রী রাজেন্দ্রর কথায় হেসে ফেলে। ভাবার বিষয় গারুডা না, ভাবার বিষয় অন্য কিছু। সেটা হলো এনায়েত খলিল। জানো এবার ইলেকশনে কে দাঁড়িয়েছে? রামিকা সেন। আমরা টাকা দিয়ে সম্মান কিনি, আর তার নাম শুনলেই মানুষ দাঁড়িয়ে সালাম দেয়। তার দুজনেই যথেষ্ট এই সাম্রাজ্য শেষ করার জন্য। সেটা নিয়ে ভাবো আগে। ওদিকে কেজিএফে যথারীতি কাজ চলছে। রকি কাজ করছে মেইনটেন্সার ডিপার্টমেন্টে, ট্রাকে মাল তুলছে আর চারপাশ খেয়াল রাখছে। তেলের কাজ হয় সেখানে। রকি নামার সময় একটা পড়ে থাকা ম্যাচ নিয়ে ট্রাকের নিচ থেকে পাথর সরিয়ে দেয়। এতে ট্রাকের স্থিরতা নড়ে যায়। রকি নামতে নামতে একজনকে ইচ্ছে করেই ফেলে দেয়। লোকটা পড়ে গেলে গুন্ডারা সব হেসে ওঠে। সেই সুযোগে রকি একটা বলের মধ্যে তেলে ঝোপে ম্যাচ ছোড়া মারা। লোকটা আবার রকির পেছন পেছন দৌড়ে চলে আসে। ওদিকে আগুন লেগে যাওয়ায় অর্ধেক গুন্ডা আগুন নেভাবে সেদিকে দৌড় দেয়। এদিকে থাকা গুন্ডারা মানুষ গণনা শুরু করে। রকিদের দলে 105 জন থাকার কথা। 1 2 3 করে একজন একজন গণনা শুরু হয়। রকি এর সুযোগেই কাঁটাতার পেরিয়ে একটা ওয়াচ টাওয়ারের নিচে ছুট দেয়। রকির ঠিক পাশে থাকা মজুরটা খেয়াল করে কাঁপতে শুরু করে। ওয়াচ টাওয়ারের নিচেই আগুন লাগায়। সেখান থেকে সবাই ছুটে বেরোয় আগুন নেভাতে, নইলে তাদের এমনিই মেরে ফেলবে। এই সুযোগকেই রকি দ্রুত ম্যাপ খুঁজে ম্যাপ দেখতে শুরু করে। খুঁজে পেয়ে যায়, ঘুরে দেখে পেছনে একজন আসছে। রকি লুকিয়ে যায়। ওদিকে গণনার সাথে সাথে রকির পাশের লোকটার ভয় বাড়তে থাকে। রকি এদিকে ভেতরে আসা গুন্ডাটার মাথায় সজোরে আঘাত করে, তারপর দ্রুত বেরিয়ে একটা ট্রাকের নিচে লুকিয়ে যায়। ওদিকে যে ট্রাকের নিচ থেকে সে পাথর সরিয়েছিল সেটা আস্তে আস্তে সামনে পিছলাতে শুরু করে। সবাই যার যার কাজে ফিরে যায়। একজন গুন্ডার সন্দেহ হলে রকি যে ট্রাকের নিচে লুকিয়েছে সেই ট্রাকের কাছে আসে সে চেক করতে। তখনই ওই পাথর সরানো ট্রাকটা ওপর থেকে পিছলে আসে। সবাই চিৎকার করে উঠলে ওই গুন্ডাটাও সেদিকে দৌড় দেয়। আর রকি গড়িয়ে আবার নিজের আগের জায়গায় এসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা লোকটা অবাক। আর ঠিক সেই মুহূর্তে 105 গণনা শেষ হয়। ট্রাকটা ছুটে এসে একটা তেলের ওয়াচ টাওয়ারের নিচে আঘাত করে। সাথে সাথে ব্লাস্ট হয় এত জোরে যে গারুডার মেনশন অবধি শোনা যায়। রকি গায়ের ধুলো ঝেড়ে ফেলে। গারুডা বসে বসে বিরিয়ানি খাচ্ছে আর বলছে অনেক ভালো হয়েছে। তারপর সে আরেক প্লেট বিরিয়ানি নিয়ে
তার জেলে বন্দি করে রাখা একজনকে খেতে দেয়। রাক্ষসের মতো খেতে শুরু করে তারা। এদিকে রকির পাশে থাকা লোকটা দৌড়ে এসে রকির পায়ে ধরে ফেলে। আমাদেরকেও নিয়ে চলো। কোথায়? বাইরে, আমি জানি। রকি আশেপাশে তাকিয়ে এক ঝটকায় তুলে গলা চেপে ধরে লোকটার। মুখ খুলবি তো জান মেরে ফেলবো। আমি তোর পায়ে পড়ি, আমাদের নিয়ে যা। রকি এক চড়ে মেরে নিচে ফেলে আবার গলা টিপে ধরে, তারপর ছেড়ে দিয়ে চলে যায়। লোকটা চোখের রাগ নিয়ে তাকাই রকির দিকে। এদিকে ভার্নাম গারুডার কাছে চলে আসে ওই ব্লাস্ট নিয়ে কথা বলতে। আজকে মেনটেন্স রুমে যা হয়েছে এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। আমার মাথায় এত জোরে মেরেছিল মনে হয়েছে মাথায় কেউ হাতুড়ি মেরেছে। এ তো সিকিউরিটির পরও ওখানে কেউ ঢুকে নকশা দেখেছে। আর যে ব্যাচ এসেছে 2 দিন আগে, তাদের মধ্যে কেউ একজন হয়তো আপনাকে মারতে চায়। আমাকে মারতে এসেছো এখানে? তোমার দেওয়া মদ গিলে কোনো পাগল ভুকেছিল হয়তো খাবারের জন্য। তাও আমরা রিস্ক নিতে পারি না। তাই নাকি? তাহলে এই ব্যাচে কাজ করা সবাইকে হেঁচড়ে এখানে নিয়ে আসো। কথা মতো সবাইকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়। যে লোকটা রকির পায়ে ধরেছিল সে ভয়ে ভয়ে পেছনে ফিরে নিচের গর্ভবতী স্ত্রীর দিকেই তাকায়। সবাই ভয় কাঁপছে। অ্যানাউন্সমেন্ট হয় ছোট্ট সরকার মানে গারুরা আসছে। গারুরা তলোয়ার হাতে করে নিজের চেয়ারে গিয়ে বসে। মেনটেন্স রুমে যে গিয়েছিল যদি সে নিজে বলে দেয় তাহলে শুধু একজনের মৃত্যু হবে, না হলে সবগুলো মরবে। বন্দুক তাক করো। কর্মীরা সবাই ভয়ে কান্না শুরু করে। রকি দেখে নাই কোথায় কোথায় কে দাঁড়িয়ে আছে। রকির পায়ে ধরা লোকটা তার দিকে রাগি চোখেই তাকায়। কে এসে জানলে বলে দাও, সবাই বেঁচে যাবে। ওই লোক নিজের বউয়ের দিকেই তাকায়, কেঁদে ফেলে সে। লোকটা সামনের দিকে দৌড় দেয়, তারপর পিছে পিছে রকি দৌড় দেয়। লোকটা হুট করে দৌড়ে গারুরা তলোয়ার তুলে নেয় আর তাকে সাথে সাথে শুট করে দেওয়া হয়। রকি স্তব্ধ, তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। রকি নির্বাক হয়ে তাকিয়ে আছে। যে তলোয়ারটুকু তুলতে জানে না তাকে পাঠিয়েছে আমাকে মারতে। আবার অ্যানাউন্সমেন্ট হয় যে মেইনটেনেন্স রুমে গিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে। ছোট সরকার আবার মহলের দিকেই যাচ্ছেন। ওখান থেকে অ্যান্ড্রিওর কাছে একজন কল করে চিৎকার করেই বলে, তোমাদের লোক ধরা খেয়ে গেছে, তাকে গুলি করে মেরে ফেলেছে। কি? কল কেটে যায়। অ্যান্ড্রিও ধপ করে বসে যায়। কি হয়েছে? রকিকে শুট করে দিয়েছে। দয়া থমকে যায়। রাজেন্দ্র চক্ষু চড়ক গাছ। কামাল লাফিয়ে ওঠে। আমি তো সেদিন বলেছিলাম ওই মুম্বাই আলার উপর ভরসা করে। এখন দেখব কাকে ডেকে কি করে ফেলবে। কামাল খেপে বেরিয়ে যাওয়ার সময় দেখে রিনা একটা পিলারের ধারে দাঁড়িয়ে সব শুনছে। বসে গিয়ে কান্না করে দেয় সে। ওদিকে কেজিএফে বাচ্চার কান্নার শব্দে সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে। দাইমা বেরিয়ে এসেই বলে, মেয়ে হয়েছে? সকলে ডুকরে কেঁদে ওঠে। কারণ এখানে মেয়ে চলে মেরে ফেলা হয়। কারণ মেয়েটা কোনো কাজ করতে পারবে না, ছেলে হলে পারবে। পাগলটা এগিয়ে এসে বাচ্চাটাকে বুকে টেনে নিয়ে হাঁটা শুরু করে। ওই মৃত লোকটির স্ত্রী নিজের বাচ্চার জন্য ওই অবস্থায় উঠে পিছে পিছে দৌড় দেয়। পাগলটা এগিয়ে গিয়ে সোজা মেয়েটাকে রকির কোলে ছেড়ে দেয়। রকি এক প্রকার লাফিয়ে দাঁড়িয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সেই পুরনো কর্মী বলে ওঠে, এই বাচ্চাটার জন্য কাল এর বাবা নিজের প্রাণ দিয়ে দিল। যদি কালকে সে সামনে না আসতো তাহলে সবার সাথে তারা ওর গর্ভবতী স্ত্রীকেও মেরে ফেলতো। রকি বাচ্চাটার মুখের দিকে তাকাতে সে পায়ে পড়ে লোকটার কান্না তার চোখের সামনেই ভেসে ওঠে। বাচ্চার মায়ের দিকে তাকায় রকি। সে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইছে। এখন এই বাচ্চাটাকেও মেরে নায়া, এই বাঁচাবে, এই ছেলে বাঁচাবে আমাদের। রকি স্তব্ধ হয়ে যায়। সব অসহায় মানুষের দিকেই তাকায়। ধীরে ধীরে বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে দেয়। মনে হয় এই পাগলের শোনানো কাহিনী একবার সত্যি হয়ে যাক। রকি ঘুরে নিজের ঝুপড়িতে ফিরে আসে। ছোটবেলার কথা মনে পড়ে তার। একদিন ছুটে মা না করে বাড়িতে ঢুকে দেখেছিল মা মাটিতে শুয়ে আছে, চোখ বুজে।
রকির হাতে মায়ের ওষুধ। সে ভয়ে ভয়ে মায়ের দিকে এগিয়ে গিয়ে মাকে মামা বলে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। রকি দপ করে মাটিতে বসে যায়। মা কি তবে? রকি মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠছিল সেদিন। ধরফরিয়ে উঠে পড়ে রকি শোয়া থেকে। তারা আবার সবার সাথে কাজে বেরিয়ে যায়। অন্ধ লোকটা হাঁটতে হাঁটতে তেলের গ্যালানে বাড়ি খায়। সাথে সাথে গুন্ডাদের হেড উঠে দাঁড়ায়। সবাই পিছে দৌড় দেয়। হেড এসে মাছ বরাবর একটা ঝুড়ি রাখে। এই বুড়ো পাগড়ি খোল। রকি নিজেকে শান্ত করার চেষ্টা করছে। রকি না, থাম। পাগড়ি খোল বুড়ো, তোর ছেলে বলেছিল তুই সুস্থ, প্রমাণ কর। পাগড়ি খুলে এই ঝুড়িতে রাখ, তাহলে বেঁচে যাবি। বৃদ্ধ লোকটা ভয়ে ভয়ে এগিয়ে যায়। তার ছেলে তার পেছন থেকে আর্তনাদ করে ওঠে। রকি নিজেকে সামলানোর সর্বচেষ্টা করছে। বুড়ো লোকটাকে ঝুড়ির বাইরে ফেলে দেয় পাগড়ি। গোন্ডারা সবাই শয়তানি হাসি দিয়ে বন্দুক ধরে হো হো করে হাসতে শুরু করে। অন্ধ বৃদ্ধর ছেলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে। রকি চোখ বুজে ফেলে। বৃদ্ধকে গলায় দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয় টর্চার সেলে। বর্তমান চ্যানেল অফিস। আপনার হিরো জানতো সে অন্ধ, তাও সে কিছুই করলো না। টু মাস রিস্ক তো টেক। স্যার, সে কেন এত চুপচাপ? কেন দাঁড়িয়েছিল? কেন কেন বলেন স্যার। লিসেন, না ইউ আর গেটিং অন মাই নার্ভাস। আর 1 মিনিট দাঁড়ান তো ম্যাডাম। স্যার, সে আবার যাবে তো স্যার। সে কিছু কেন বলল না? পিয়নের প্রশ্নে সবাই আনন্দের মুখের দিকে তাকিয়ে আছে। সে কিছু করতে পারতো না। ওখানে ইতিহাস এক রাতেই পরিবর্তন করা যায় না। ওখানের বাচ্চারা চেঁচাতে শুরু করে। আরে যাও যাও, কাজে যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। হ্যাঁ, যেতে দাও। কি করার আছে এখানে? বুড়োর কয়দিন বাঁচবে? মরার পর স্বর্গে ভালো তো থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবে? যাও সব। আজ আবদি না তাদের কেউ শুয়েছে, না শুতে পারবে। যাও না না রকি, ওদের কথায় কান দিবি না। যাও যাও, ওই মেয়েটার সাথে ওই বুড়ো কবর খুঁড়ো। এই বলে রকি সবার সাথে পিছে ঘুরে যায়। টর্চার সেলে বৃদ্ধকে মারবে সেটা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। ইতিহাস চাইলেও জল দিতে বদলানো যায় না। আপনি ব্লু প্রিন্ট করে প্রিন্টিং করেও ইতিহাস রচনা করতে পারবেন না। শুধু একটা ছোট্ট আগুনের ফুলকি দরকার। আর সেই দিন আগুন লেগেছিল। রকি হাতুড়ি দিয়ে লোহার বাড়ি দিতেই আছে। তাকে একজন গুন্ডা হাতুড়ি রাখতে বলে সে আরো জোরে চেপে ধরে। ওই গুন্ডার মুখে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। সেই গুন্ডা উড়ে গিয়ে দূরে পড়ে। বাকি গুন্ডা সব উপস্থিত সকলেই নির্বাক। সব গুন্ডা রকির দিকে মারতে ছুটে যায়। আর রকির ভেতরে রকি আবার জেগে ওঠে। সে হাতুড়ি দিয়ে উড়িয়ে উড়িয়ে মারছে এবার গুন্ডাদের। একজনকে মেরে হাতুড়ির মাথায় লোহার অংশ ভেঙে ফেলে রকি। বৃদ্ধর ছেলের পাশে সেটা উড়ে এসে পড়ে ধুলোর মধ্যে। আসছে আসছে আসছে, এসেও গেছে। ধুলো সরতেই দেখা যায় রকি সবাইকে মেরে লুটিয়ে দিয়েছে। বৃদ্ধর ছেলে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রকি এবার এগিয়ে যায় লিফটের দিকে, যেটা টর্চার সেলের দিকে যায়। সেলে এখনো বৃদ্ধকে কে মারবে সেটা নিয়ে হাসাহাসি চলছে। বৃদ্ধ ভয়ে উল্টের দিকে দৌড় দেয়। রকিও লিফট করে নেমে আসে ওখানেই। হঠাৎ লাইট চলে যায়। কি রে, লাইটের কি হয়েছে? গুন্ডারা সবাই হারিকেন জ্বালায়, টর্চ নিয়ে খোঁজে বেড়ায়। রকি পেছন থেকে জ্বলন্ত লোহার ডান্ডা দিয়ে সজোরে একজনকে বাড়ি দেয়। জায়গায় শেষ। সবাই আওয়াজ শুনে কিসের আওয়াজ দেখতে গেলে দেখে একজন মরে পড়ে আছে। এভাবে একজন একজন করে সবাই ঢের হতে শুরু করে। একজন রকিকে দেখে চিৎকার দেয়। সবাই এবার রকিকে মারতে ছুটে আসে, গুলি করতে শুরু করে। রকি ডেড বডিদের আগ করেই বেঁচে যায়। টর্চার সেলে আগুন লাগিয়ে দেয় রকি। একজন একজন করে ধরে ধরে পেটায়। গুন্ডারা সবাই হারিকেন জ্বালায়, টর্চ নিয়ে খুঁজে বেরোয়। রকি পেছন থেকে জ্বলন্ত লোহার ডান্ডা দিয়ে সজোরে একজনকে বাড়ি দেয়। জায়গায় শেষ। সবাই আওয়াজ শুনে কিসের আওয়াজ গেলে দেখে একজন মরে পড়ে আছে। এভাবে একজন একজন করে সবাই
ঢের হতে শুরু করে। একজন রকিকে দেখে চিৎকার দেয়। সবাই এবার রকিকে মারতে ছুটে যায়, গুলি করতে শুরু করে। রকির ডেড বডিতে আগে করে বেঁচে যায়। টর্চার সেলে আগুন লাগিয়ে দেয় রকি। একজন একজনকে ধরে ধরে পেটায়। গুন্ডারা কেউ বুঝতে পারছে না এমন একটা জায়গায় কে চলে এসেছে এবং তাদের মারছেও। রকিটাকে গুলি করা হলে সেই ডেড বডিগুলোকে সামনে এগিয়ে দেয়। বডিগুলো ঝাঁঝরা হয়ে যায় গুলিতে। রকির কিছুই হয় না আর। রকি হুট করেই এবার সবার সামনে চলে আসে। বাকি থাকা গুন্ডারা মারতে ছুটে, কিন্তু কেউ আর রকির হাত থেকে বেঁচে ফেরে না। মেইন গুন্ডাটা হারিকেন হাতে বেরিয়ে এসে দেখে রকি বসে আছে। 18, 19, 20, 21, 22 আর তোকে মিলে 23। গণনা ঠিক আছে তো? মেইন গুন্ডা তেড়ে যায় রকিকে মারতে। রকি চেলাকার দিয়ে এক বাড়ি দেয়, গুন্ডার সাথে সাথেই পড়ে যায়। রকি তাকে তুলে তুলে আঁচড়াচ্ছে। ওই অন্ধ বৃদ্ধ কান্না করতে করতে এদিকে ওদিক ছুটছে ভয়। রকি তাকে কাঁধ ধরে থামিয়ে দেয়। সবাইকে মেরে দিয়েছো? একজন ছাড়া, জুলিশ বের করার জন্য। রকি লিফটে করে বুড়োকে নিয়ে উপরে উঠে আসে। বুড়ো কেজিএফকে পিনপতন নীরবতা। সবাই চিন্তায় পাগল বুড়ো আর রকির জন্য। অন্ধ বুড়ো আস্তে আস্তে বেরিয়ে আসে। বুড়োর ছেলে মুখ তুলে দেখে শক্ত হয়ে যায়। রকি পেছন থেকে বেরিয়ে আসে। সবাই স্তব্ধ। রকি মেইন কোন্ডার পায়ে শেকল বেঁধে এনেছিল, এবার সবার সামনে তাকে ছুঁড়ে মারে। সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ করে পাগলটা হাতের কুড়াল দিয়ে মাটিতে বাড়ি দিতে শুরু করলো, ঠিক যেমন তারা কেউ মারা গেলে গুন্ডারা বন্দুক দিয়ে করত। পাগলের দেখা দেখি বাকি সবাই একই কাজ করতে লাগলো। ওপর প্রান্তে থাকা গুন্ডারা ভাবছে আবার হয়তো কোনো কর্মীকে মারা হচ্ছে, কিন্তু এবার তারা ভুল। রকি হাতে হাতুড়ি তুলে তার লোহাটা ভালো করে গেঁথে নিল। কর্মীদের প্রত্যেকে চিৎকারে যেন মৃত সবার স্মৃতি ভেসে আসছে। রকি হাতুড়ে তুলে নিয়ে মেরে দিল মুখ বরাবর গুন্ডার লিডারের। সেদিন ওই বুড়োর জন্য, ওই বাচ্চার জন্য, ওখানে সবার জন্য বা নিজের জন্য, ওইসব শয়তানদের জন্য বা নিজেদের জন্য ওইসব শয়তানদের মেরে ফেলেছে কিনা জানা নেই, কিন্তু সত্য এটাই কিছু সময়ের জন্য স্বস্তি পেয়ে গেছে। ছোট একটা ছেলে এগিয়ে আসে রকির দিকে। ওই যে বলে না সব মুভিতে এমন একজন থাকে হিরো, না না ভিলেন। চিন্তা করো না, আমরা এদের দাফন করে দেব। না, জ্বালিয়ে দাও। আমি তৈরি। ওদিকে অ্যান্ড্রিওরা জানে রকি আর বেঁচে নাই। তারা ভয়ে কুঁকড়ে আছে সবাই। অ্যান্ড্রিও ফোনে মন্ত্রীকে বলেছে, কালিমার পুজোর আগে আমরা অন্য দেশে পালানোর কথা ভাবছি, তুমিও পালাও। ওই একজনকে উপর ভরসা করে অনেক ভুল করেছি। মন্ত্রী মাথায় হাত দিয়ে বসে আছে। তার পাশে এসে একজন দাঁড়িয়ে ফোন তার থেকে নিয়ে নেয়। ওই ব্যক্তি আর কেউ নয়, গারুডার বড় ভাই নিজে। রকি এখনো বেঁচে আছে, সে সিগন্যাল পাঠিয়েছে, ধামাকাধার। রকি ওয়াচ টাওয়ারের ওপরে উঠে জোরে জোরে ঘন্টা বাজাচ্ছে। ভানারাম খবর পাঠায়, জোপারপট্টির ওখানে আগুন লেগেছে, আরও 23 জন মিসিং আমাদের, ওখানে যাও জলদি। গারুডার বড় ভাই তাদের প্রাসাদ থেকে কেজিএফ এর দিকে তাকিয়ে বলে, ওই 33 জনকে রকি মেরেছে, আর মেরে হয়তো জ্বালিয়ে দিয়েছে। যদি এমন কিছু হয় তাহলে আমাদের কিছু করা উচিত। ওই জীবগুলোকে আটকাতে হবে, না হলে তারা জেনে যাবে এসবের পিছনেই রকি আছে। আর রকির ব্যাপারে মুখ খোলানোর জন্য সে 2000 মানুষের প্রাণও নিয়ে ফেলতে পারে। ওই জীবগুলোকে থামাতে হবে। কিছু ভাবো, কিছু করো। ফোনে অ্যান্ড্রিও স্তব্ধ হয়ে সবটা শুনছে। গারুডার বড় ভাই আস্তে করে মুখ তুলেই বলে, বাবা মারা গেছেন। মন্ত্রীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। অ্যান্ড্রিওর হাত থেকে ফোন পড়ে যায়। সূর্যবর্ধনের বড় ছেলের চোখ দিয়ে পানি চলে আসে। এইসব মাস্টার প্ল্যানের পেছনে তারই হাত ছিল। রকিকে হায়ার করা, নকশা বানিয়ে দেওয়া থেকে সব। মন্ত্রী প্রাসাদে ছুটে কেঁদে কেঁদে বলতে থাকে, এই এই বড় সাহেব, বড় সাহেব আর নেই। গার্ডরা দৌড়ে গিয়ে সাইরেন বাজিয়ে দেয়। গারুরা চমকে ওঠে। কেজিএফ এর কর্মীরা সবাই চমকে ওঠে। জিপগুলো আবার থামিয়ে দেওয়া হয়।
সূর্যবর্ধনের বড় ছেলে তার পাশে গিয়ে বসে, কান্না করতে করতে হাতে বালিশ নিয়ে। সূর্যবর্ধনের মুখে চেপে ধরেই বলে, হ্যাঁ, সে এখনো বেঁচে আছে। জিপগুলোকে থামতেই ছেলে এমনটা করেছে। গারুডা নিজের রুম থেকে ছুটে ছুটে আসছে বাবার রুমে। গারুডা বাবার রুমে এসে দেখে তার বড় ভাই বাবাকে জড়িয়ে ধরে বিলাপ করছে। সূর্যবর্ধনের অন্তিম সংস্কার হয়ে যায়। ভার্নাম গারুডাকে বলে, এখানে আপনার অনেক শত্রু, আপাতত ছেড়ে দেন। যা করার মায়ের পূজার পর করি আমরা। পণ্ডিতজি, আমার আজকে রাতেই মায়ের আশীর্বাদ লাগবে। কাল সকাল অবধি আমার কোনো শত্রু বেঁচে থাকবে না। এদিকে ভার্নামের সন্দেহ হয়, সে সিকিউরিটি টাইট করে দেয়। অন্যদিকে গারুডার বড় ভাই বিরাট অপেক্ষা করছিল সকাল হওয়ার আগে। সে যদি গারুডাকে মেরেও ফেলে তবে সে ওখান থেকে বেঁচে ফিরবে কিভাবে? আর যদি সে না মারতে পারে, তার আর ওখানে লোকদের কি অবস্থা হবে? গারুডা মন্ত্রীকে ডেকে একটা ফ্রিকোয়েন্সি ধরিয়ে দেয়, যাতে যা হয় তারা সব জানতে পারে। কামাল এদিকে রাজেন্দ্রর বাড়ি আসে। এত জরুরি তলব কেন ডেকেছেন? এমন কি হয়েছে যা ফোনে বলা যায় না? বাবা, আপনি বলবেন নাকি আমি বলবো? কামাল ওই জায়গা যেমনই হোক, ওখানকার লোক যেমনই হোক, ওখানে যে গিয়েছে সে আমার আশিক। এইটা আপনি বলবেন নাকি আমি বলবো? ওদিকে কেজিএফ এ 4 গুণ বেশি টাইট সিকিউরিটি দেওয়া হয়, চারপাশে কাঁটাতার দিয়ে দেওয়া হয়। আমার ভয় করছে। পাওয়া ছাড়া আর কি বা করেছি আমরা? যখন থেকে এই দেওয়ালগুলি দাঁড়িয়েছে তখন থেকে আমি এখানে গোলাম হয়ে বাঁচতেছিলাম। ভেবেছিলাম গোলামিতেই মরে যাব, কিন্তু এখন সাহস জেগে গেছে। আমি ভাবছিলাম সে কে, এখানে কেন এসেছে। এখন বুঝতে পারছি সে আমাদের বানানো গল্পগুলোকে সত্য করতে এসেছে। ওদিকে কেজিএফ এ রাত হয়ে গেছে। বিরাট, রাজেন্দ্র, দায়া, অ্যান্ড্রিও সকলে চিন্তায় স্থির থাকতে পারছে না। হুট করে এই শর্ট সার্কিট হয়ে পুরো নাড়াচির বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে গার্ডরা সবাই গারুডার রুমের দিকে দৌড় দেয় তাকে গার্ড করতে। বিরাট সবটা দেখেই যাচ্ছে, ঘর থেকে কালী পূজার মণ্ডপ অবধি সব গার্ড। বিরাট মন্ত্রীর সাথে চেঁচিয়ে ওঠে, কোথায় সে? ভয় পেয়ে পালিয়েছে নাকি? ভার্নাম তার সিকিউরিটি আরো টাইট করছে। গ্রামের দিকে সিগন্যাল কেটে যায়, ওদিকে খেয়াল রাখবা। ছোট সাহেবের আশেপাশে যেন বাতাসও ঘেঁষতে না পারে। মানুষ বেশি সাবধান থাকতে হবে। বর্তমান আমার একটা কথা বলুন স্যার, যদি রকি গাড়ুরাকে নামাতো তাহলে মানুষদের কি হতো? উনি আছেন না, আমাদের মা 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 কালী। অতীত সব পণ্ডিত গ্রামের লোক মিলে হৈ হৈ করে পূজার উদ্দেশ্য চলছে। হঠাৎ করে এই মন্ত্রী চেঁচিয়ে উঠে বিরাটকে বলে, যাত্রাতে 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 মরবে সে। জোরে জোরে পূজাতে যাওয়ার যাত্রা চলছে সব। ভার্নামের কাছে খবর আছে, কেউ কপারে তারকে পাথর দিয়ে বেঁধে ইলেকট্রিক কেবলকে ফেলে দিয়েছে, যার কারণে নারাজির বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যাওয়ার 10 সেকেন্ডের মধ্যে জিপ আর টর্চের লাইট অন করে দেওয়া হয়েছিল। স্যার, এই সময়ের মধ্যে সাদা লাইন ক্রস করে যাওয়া সম্ভব নয়। কিন্তু রকির পক্ষে সম্ভব, তারা সেটা জানে না। পুরো নারাচিতে একটাই ট্যানেল যেটা সোজা মহলের দিকে যায়, আর ভার্নাম তার ঢাকনা খোলা পেয়েছে। কর্মী, পূজারী সবাই এসে থামে পূজার স্থানে। গারুরা আরতি শুরু করেছে, সবাই দম আটকে তাকিয়ে আছে। গারুরা হাতে ধামা তুলে নেয় বুক দিতে, সাথে সাথে মিউজিক বেজে ওঠে। গারুরা পানিতে নেমে যায়। ভার্নামকে বারবার আশ্বস্ত করা হয় কোনোভাবেই গারুডার আশেপাশে কেউ থাকতে পারবে না। তাও ভার্নামের মন কিছুতেই মানতে চাচ্ছে না। 3 জন কয়েকদিকে বলির জন্য সামনে নিয়ে আসা হয়। এদিকে ভার্নাম খুঁজতে খুঁজতে গুহার দরজা পেয়ে যায়, চমকে এসে পিছু হটে। শর্ট সার্কিট করে তার উদ্দেশ্য মেহিরে ঢুকানা। এখানে আসা ছিল রামান্না, সেইখানেই সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সবাই জলদি পূজাতে পৌঁছাও। মেহেল থেকেও সবাইকে ডেকে নাও জলদি। ভার্নারাম কথায় সব গার্ড ছুট লাগায়। এদিকে লাল রং দিয়ে বলিকে রেডি করে মাথা চেপে ধরা হয়। গারুরা দামা উঁচিয়ে ধরে মারার জন্য, সাথে সাথে মাথা ফেলে দেয়।
এদিকে ফানারাম রামান্নাকে বলেই যাচ্ছে কথা, কিন্তু কোনো সিগন্যাল নেই। এদিকে গারুরা দ্বিতীয় বলে দেয়। একজন গার্ড হাঁপাতে হাঁপাতে এসে ভানারামকে বলে, সরকার কোটরির যে 3জন করে দিয়েছিল তাদের মধ্যে একজন ওইখানে মরে পড়ে আছে। এইটা বলার সাথে সাথেই রকি পানি থেকে বাসকের মতো বেরিয়ে তলোয়ার দিয়ে সোজা গারুড়ার গলায় চালিয়ে দেয়। গারুড়ার চোখ বড় হয়ে পানিতেই পড়ে যায় সে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হাফ সাথে যা আছে তা মাটিতে পড়তে শুরু করে। বাদ্য বাজনা থেমে যায়। রামান্না বুক কিলাতে শুরু করে। ভানারাম স্তব্ধ। সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রকি পুরোপুরি পানি থেকে বেরিয়ে আসে। রকি এক আয়া দুপা করে পানি থেকে বেরিয়ে আসে। মন্ত্রী প্রাণপণে ছুটে বেরিয়ে কল দেয় এন্ড্রিওকে। স্যার, সে মেরে ফেলেছে স্যার। কি কি বললে আবার বলো। সে মেরে দিয়েছে গারুডাকে স্যার। এ কথা যেন তার নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সে 5 কদম পিছিয়ে যায়। রকের দিকে হা করে তাকিয়ে আছে। সবাই খবর পেয়ে গেছে যে গারুডা মরে গেছে। বিরাট খুশিতে হাসতে শুরু করে। সূর্যবর্ধন ওয়ার্ন করে গেছিল যে বিপদ অপেক্ষা করছে। ঠিকই এনায়েত খলিলের কানেও খবর চলে যায় দুবাইতে। কেউ কেউ কেজিএফকে শেষ করার চেষ্টায় ছিল, তা কেউ কেউ দখলে, তা কারো কারো দখলে। রামিশা সেন, এনায়েত খলিল শেষের চিন্তায়, আর দখলের চিন্তায় আধিরা। কিন্তু তারা কেউ এটা জানতো না যে আরো কারো কদম সেখানে পড়ে গিয়েছে। রকি, পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেস। অ্যান্ড্রিও যখন তাকে ললিপপের মতো মুম্বাই দেওয়ার ওয়াদা করেছিল, রকির জন্য সেই সমুদ্রপথ পুকুর থেকে ছোট হয়ে যায়। যে সমুদ্র খোঁজ রকি করেছিল সেটা মুম্বাইয়ে ছিল না। গারুডাকে দেখে সে বুঝে গিয়েছিল যে হিয়ার ইজ ম্যান হু কামস ফ্রম দ্যাট পাওয়ারফুল পিস। সেজন্য সুযোগ পেয়েও সে তাকে তখনই মারেনি, ছেড়ে দেয়। কেজিএফকে হাসিল করতে তার একটা সেনার দরকার ছিল। রকি তাই সবার সামনে গারুডাকে মেরে সবার মন থেকে ভয়কেও মেরে দিয়েছিল। এখন তারা সবাই তার সেনা হয়ে গিয়েছিল। 400 গার্ড ফারনামের কথায় বন্দুক হাতে রকিকে মারার জন্য রেডি ছিল। তো দ্বিতীয় ধাপের লোকের মধ্যে সাহস চলে এসেছিল রকির ইশারায় মরেও যাওয়ার। রকির মা তাকে বলেছিল যে 1000 মানুষ তো তোমার পেছনে আছে, এটা ভেবে তোমার সাহস হলে তুমি একটাই যুদ্ধ জিতবে। কিন্তু যদি 1000 মানুষ সাহস জুটিয়ে ফেলে যে তুমি তাদের সামনে দাঁড়িয়ে আছো, তবে দুনিয়া জিতে যাবে। রকি সেটা প্রমাণ করলো। রকি গিয়ে কালিমার সামনে গিয়ে দাঁড়ালো। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।